কালকের টপিকটা পড়েছিলে? বুঝতে পেরেছো? আজকে পড়াবো মাল্টিপল প্রেগন্যান্সি। মাল্টিপল প্রেগন্যান্সি বলতে কি বোঝো? মাল্টিপল এই টার্মটা থেকেই বোঝা যাচ্ছে দুই বা তার বেশি যখন ফিটাস, হ্যাঁ, দুই বা তার বেশি যখন ফিটাসেস একটা সেম টাইমে ইউটেরাসের মধ্যে গ্রো করছে, সেটাকেই মাল্টিপল প্রেগন্যান্সি বলে। ঠিক আছে, তাহলে মাল্টিপল প্রেগন্যান্সি এখানে কি বলছে দেখো, এ মাল্টিপল প্রেগন্যান্সি ইজ আ প্রেগন্যান্সি in which a woman is carrying two or more fetuses at the same time. The most common types are twins. ঠিক আছে, তাহলে মাল্টিপল প্রেগন্যান্সি মানে হলো যখন দুই বা তার বেশি ফিটাসেস একটা সেম টাইমে মেটারনাল ইউটেরাসের মধ্যে গ্রো করছে, সেটাকেই বলা হয় মাল্টিপল প্রেগন্যান্সি। আর সব থেকে কমন যেটা দেখা যায় সেটা হলো টুইনস। ঠিক আছে, টুইন্সটা হচ্ছে মোস্ট কমন। এছাড়াও ট্রিপলেটস হয়ে থাকে যখন 3 ফিটাসেস থাকছে, আর কোয়াড্রাপলেটস হচ্ছে যখন 4 থাকছে, আর 5 থাকলে টুইন টাপলেটস বলা হয়, 6 থাকলে সেক্সটাপলেটস, আর 7 থাকলে হচ্ছে সেপ্টাপলেটস, আর 8 থাকলে অক্টাপলেটস। ঠিক আছে, এইগুলো টার্মগুলো হচ্ছে যে দেখবে, এই টার্মগুলো হচ্ছে যে ভালো করে পড়বে, যে কটা ফিটাসেস থাকলে তাকে কি বলে, এই টার্মিনোলজি গুলো। না, মাল্টিপল মানে ওয়ান নয়, ওয়ান মানে হচ্ছে শুধু সিঙ্গেল প্রেগন্যান্সি যেটা নর্মাল, আর মাল্টিপল মানেই টু অর মোর। ঠিক আছে, টু হলে টুইন্স বলবো, 3 হলে ট্রিপলেটস। এই যে টার্মগুলো আছে এগুলো ভালো করে মুখস্থ করবে। আর এটা হচ্ছে একটা হাই রিস্ক কন্ডিশন, ঠিক আছে, এটা কিন্তু হাই রিস্ক প্রেগন্যান্সি। আচ্ছা, এবার দেখো ডেফিনেশন অফ টুইন প্রেগন্যান্সি। ডেফিনেশন বলছে যে প্রেজেন্স অফ টু ফিটাসেস ইন দ্য ইউটেরাস অ্যাট দ্য সেম টাইম, যখন ইউটেরাসের মধ্যে দুটো ফিটাসেস একই সাথে থাকছে বা গ্রো করছে, সেটাকেই বলা হয় টুইন প্রেগন্যান্সি। এবার টাইপসের মধ্যে দেখো, ডাইজাইগোটিক হয় আর মোনোজাইগোটিক হয়। ঠিক আছে, ডাইজাইগোটিক সম্পর্কে তোমাদের কি ধারণা আছে বলো? আমি মাইকটা অন করছি, একজন আনমিউট করে বলো ডাইজাইগোটিক মানে কি বোঝো? হ্যাঁ, যখন ফার্টিলাইজেশন হচ্ছে সেটাকে বলা হচ্ছে। এটা কি একটা মেনস্ট্রুয়াল সাইকেলে হয় না এটা কি সেম মেনস্ট্রুয়াল সাইকেলে হয় নাকি না ডিফারেন্ট মেনস্ট্রুয়াল সাইকেলে হয়? সেম। হ্যাঁ, সেম। ঠিক আছে, এবার আমি বলছি দেখো, বলছে ডাইজাইগোটিক, ডাই কথাটা মানেই বোঝা যাচ্ছে দুটো থাকবে। ঠিক আছে, জাইগোটিক মানে জাইগোট, দুটো জাইগোট হবে এখানে। আচ্ছা, এটা হচ্ছে মোস্ট কমন, 70% কেসে দেখা যায়, 70% কেসে দেখা যায়। আর এটা হচ্ছে তোমার, এটাকে ফ্যাটার্নাল টুইন্সও বলে, ডাইজাইগোটিকটাকে ফ্যাটার্নাল টুইন্সও বলে। ঠিক আছে, এখানে কি হয়, দুটো ওভাম আর দুটো স্পাম ফিউশন হচ্ছে বা ফার্টিলাইজেশন হচ্ছে, হয়ে দুটো জাইগোট তৈরি হয়। এবার এই যে দুটো ওভাম, সেটা একটা ওভারি থেকেই দুটো রিলিজ হতে পারে, বা হচ্ছে দুটো যে ওভারি আছে দুটো ওভারি থেকেই একটা একটা করে রিলিজ হতে পারে। ঠিক আছে, এবার রিলিজ হওয়ার পর যখন দুটো আলাদা স্পার্ম দ্বারা যখন ফার্টিলাইজড হলো, তখন দুখানা জাইগোট ফর্ম হলো। এই জাইগোটের মধ্যে আলাদা হচ্ছে তোমার জেস্টেশনাল স্যাকো হচ্ছে যে আলাদা থাকবে,
আর তোমার কোরিয়নও আলাদা থাকবে, ঠিক আছে। এবার হচ্ছে যে এবার যেহেতু এদের আলাদা ডেভেলপ করছে সবকিছুই, তাই জন্য এরা কিন্তু সিমিলার হয় না, ঠিক আছে, সিমিলার হবে না। আর এদের হচ্ছে যে তোমার এদের মধ্যে তোমার ডিফারেন্ট সেক্স হতে পারে, কেননা যেহেতু দুটো স্পার্ম দ্বারা ফার্টিলাইজড হচ্ছে, দুটো ওভাম, তাই জন্য কিন্তু সিমিলার সেক্স হয় না, বা হতেও পারে, কিন্তু বেশিরভাগই দেখা যায় যে দুটো হচ্ছে যে ডিফারেন্ট সেক্স হয়েছে, ঠিক আছে। এরা সবসময় তাহলে এটা ডাইকোরিয়নিক ডাইঅ্যামনিওটিক হয়, মানে দুটো কোরিয়ন থাকবে, দুটো অ্যামনিয়ন থাকবে, ঠিক আছে, ডাইকোরিয়নিক ডাইঅ্যামনিওটিক। এদের দুটো সেপারেট থাকে, প্লাসেন্টাও দুটো হয়, অ্যামনিয়ন দুটো মানে প্লাসেন্টা দুখানা, আর হচ্ছে যে তোমার কোরিয়নও দুখানা। এবার হচ্ছে দেখো মনোজাইগোটিক। মনোজাইগোটিক বলছে যে যেটাকে আইডেন্টিক্যাল বলছে। আচ্ছা, মনোজাইগোটিকটা তাহলে কি, যে ওয়ান ওভাম প্লাস ওয়ান স্পার্ম, একটা ওভাম একটা স্পার্মকে, একটা ওভাম একটা স্পার্ম ফার্টিলাইজেশন হচ্ছে, হয়ে তারপর সেটা স্প্লিট হয়, স্প্লিট হয়ে বা ডিভাইড হয়ে তারপর দুটো জাইগোট তৈরি হয়, ঠিক আছে। তাহলে ওখানে ডাইজাইগোটিকের ক্ষেত্রে দুটো ওভাম দুটো স্পার্ম ফিউশন হচ্ছিল, কিন্তু এখানে মনোজাইগোটিকে, মনো মানে ওয়ান, সেটা থেকে বোঝা যাচ্ছে যে একটাই ওভাম আর একটাই স্পার্ম ফার্টিলাইজেশন হচ্ছে, কিন্তু তারপর একটাই জাইগোট তৈরি হলো, হওয়ার পর সেটা দেখা যাবে স্প্লিট হয়ে গেল, স্প্লিট হয়ে দুটো হচ্ছে, তারপর ফিটাসেস হচ্ছে, দুটো এমব্রায়ো হচ্ছে, ঠিক আছে। এরা জেনেটিক্যালি আইডেন্টিক্যাল, কেন বলছে না, এরা হচ্ছে সেম জেনেটিক মেটেরিয়াল ক্যারি করছে, যেহেতু একটা জাইগোটি ডিভাইড হচ্ছে সেই জন্য এরা সেম জেনেটিক মেটেরিয়ালই ক্যারি করে, তাই জন্য এরা সেম সেক্সের হচ্ছে, এবং এদের মধ্যে সিমিলারিটিস দেখা যায়, এদের ব্লাড গ্রুপও সেম হয়, বুঝেছো? বুঝতে পেরেছো? না, আমার হঠাৎ করেই ভীষণ সর্দি হয়ে গেছে, দেখো না। আচ্ছা, তাহলে মনোজাইগোটিক আর ডাইজাইগোটিক বুঝতে পেরেছো। ডাইজাইগোটিকটা মোস্ট কমন হয়, আর মনোজাইগোটিকটা হচ্ছে সেম সেক্স হবে, ব্লাড গ্রুপও সেম হবে, জেনেটিক্যালি তারা হচ্ছে সেম হবে, আর যেহেতু তারা হচ্ছে যে একই তোমার এই মানে জাইগোটটা যেহেতু একই, একটা জাইগোটই স্প্লিট হয়, সেই জন্য তাদের মধ্যে সিমিলারিটিসটা দেখা যায়, এবং এদের প্লাসেন্টাও কিন্তু একটা হয়, আর হচ্ছে তোমার অ্যামনিয়নও হচ্ছে যে একটাও হতে পারে বা দুটো হতে পারে, হ্যাঁ, ঠিক আছে। এরা হচ্ছে যে প্লাসেন্টা একটাই হচ্ছে। এবার দেখো কি বলছে। আচ্ছা, এই মনোকোরিয়নিকটা না, এটা হচ্ছে তোমার হচ্ছে মানে মনো হচ্ছে যে মানে ওয়ান, আর কোরিয়নিক মানে হচ্ছে একটাই প্লাসেন্টা থাকছে, আর হচ্ছে যে ডাই যেটা কোরিয়নিক হয়ে থাকে, ডাই কোরিয়নিক হচ্ছে যে তোমার দুটো হচ্ছে থাকবে, আর হচ্ছে যে কোরিয়নিক মানে হচ্ছে দুটো প্লাস দুটো না, এদের হচ্ছে যে ডাই অ্যামনিওটিক হয়। দেখো, এদের ক্ষেত্রে যে মনোজাইগোটিক, এরা হচ্ছে যে তোমার মনোকোরিয়নিক হতে পারে, আবার হচ্ছে ডাই হচ্ছে অ্যামনিওটিক হতে পারে, মনোকোরিয়নিক ডাই অ্যামনিওটিক হতে পারে, ঠিক আছে। মনোকোরিয়নিক মানে একটা প্লাসেন্টা থাকবে, আর ডাই অ্যামনিওটিক মানে দুখানা সেপারেট অ্যামনিওটিক স্যাক থাকবে, ঠিক আছে। আর হচ্ছে যে মনোকোরিয়নিকও হয়, আবার মনো অ্যামনিওটিকও হতে পারে, এটা বুঝতে পারছো তো। দেখো, এই যে তোমার মনোজাইগোটিক যে টুইন্সটা, সেটা দু ধরনের আবার হয়, একটা হচ্ছে মনোকোরিয়নিক ডাইঅ্যামনিওটিক, আর একটা হচ্ছে মনোকোরিয়নিক আর মোনো অ্যামনিওটিক। মনোকোরিয়নিক মানে মোনো মানে হচ্ছে ওয়ান, ঠিক আছে, আর কোরিয়নিক মানে হচ্ছে একটা হচ্ছে যে তোমার প্লাসেন্টা থাকবে, তার মানে মনোকোরিয়নিক মানে একটা প্লাসেন্টা, আর ডাই অ্যামনিওটিক যদি হয় মনোকোরিয়নিকের সাথে, তার মানে দুটো সেপারেট অ্যামনিওটিক স্যাক থাকবে। আর যদি হচ্ছে মনোকোরিয়নিক মোনো অ্যামনিওটিক হয়, তার মানে একটা প্লাসেন্টা থাকবে আর একটা অ্যামনিওটিক স্যাক থাকবে, ঠিক আছে। এটা মনোজাইগোটিকের ক্ষেত্রে দু ধরনের দেখা যায়, এই যেটা দুটো বললাম। এবার এইখানে দেখো টাইম অফ ডিভিশন টাইপ, কোন টাইমে ডিভিশন হচ্ছে তার উপর বেস করে সেটা ডিসিডিএ হবে না এমসিডিএ হবে, যেটার কথা যে টার্মগুলো এখন বললাম,
আর না MCMA হবে না কনজয়েন্ট টুইন হবে, সেটা ডিপেন্ড করে। যদি 0 to 3 days মধ্যে ডিভিশনটা হয় তাহলে সেটা DCDA হয়। DCDA মানে হচ্ছে ডাইকোরিয়নিক ডাই অ্যামনিওটিক, ঠিক আছে? এদের দুটো প্লাসেন্টা থাকবে, দুটো অ্যামনিওটিক স্যাক থাকবে, যেটা হচ্ছে তোমার ডাইজাইগোটিক টুইন্সের মধ্যে দেখা যায়, ঠিক আছে? আর যদি হচ্ছে যে 4 to 8 days মধ্যে যদি ডিভিশন হয় তাহলে সেক্ষেত্রে মোনোকোরিয়নিক ডাই অ্যামনিওটিক দেখা যায়। মোনোকোরিয়নিক মানে একটা প্লাসেন্টা থাকবে, ডাই অ্যামনিওটিক মানে দুটো অ্যামনিওটিক স্যাক থাকবে। তাহলে একটাই প্লাসেন্টা থাকছে কিন্তু দুটো অ্যামনিওটিক স্যাক থাকছে, ঠিক আছে? আর যদি 8 থেকে 13 days মধ্যে ডিভিশন হয় তাহলে সেক্ষেত্রে মোনোকোরিয়নিক মোনো অ্যামনিওটিক দেখা যায়। মোনোকোরিয়নিক মানে একটা তাহলে প্লাসেন্টা, আর মোনো অ্যামনিওটিক মানে একটা অ্যামনিওটিক স্যাক থাকছে, ঠিক আছে? আর যদি 13 days বেশিতে গিয়ে মোর দ্যান 13 days গিয়ে যদি ডিভিশন হয় তাহলে কনজয়েন্ট টুইন্স হয়, মানে বডি পার্ট গুলো অ্যাটাচ থাকতে দেখা যায়, ঠিক আছে? যদি মোর দ্যান 13 days ডিভিশন হয় জাইগোটে। এবার দেখো, তাহলে এইটা বুঝতে পেরেছো টাইম অফ ডিভিশনটা। স্প্লিট মানে হচ্ছে ডিভিশন হচ্ছে। আচ্ছা, এটা তাহলে বুঝতে পেরেছো। এবার দেখো ইম্পর্টেন্ট কি রিস্ক ফ্যাক্টরস আছে। ফ্যামিলি হিস্ট্রি অফ টুইন্স, মেটারনাল সাইড। বলছে মায়ের দিকে যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে টুইন্সের তাহলে সেক্ষেত্রে এটা হয়ে থাকে অ্যাডভান্স মেটারনাল এজ। অ্যাডভান্স মেটারনাল এজ যদি মায়ের বয়স যদি বেশি হয়, দেখো মায়ের যদি হচ্ছে বয়স বেশি হয় তাহলে সেক্ষেত্রে কেন হচ্ছে টুইন্স হওয়ার চান্স থাকে। দেখো ইনক্রিজ যত এজ হবে তত হচ্ছে মায়ের ওভারিয়ান যে রিজার্ভটা সেটা কমে যাবে, ঠিক আছে? মানে তার নাম্বার অফ এগসটা কমে যাচ্ছে। সেই জন্য কি হয়, ফলিকল স্টিমুলেটিং হরমোনটা বেশি করে সিক্রেট হয়, যাতে ফলিকলটা মানে একের বেশি ফলিকলও ডেভেলপ বা ম্যাচিওর করতে পারে, ঠিক আছে? বা মাল্টিপল ফলিকল যাতে ম্যাচিওর করতে পারে। এবার তার ফলে কিন্তু ডাবল ওভুলেশন হয়ে থাকে বা দুটো ওভাম রিলিজ হয়। বুঝতে পেরেছো? তাহলে মায়ের যত এজ বেশি হবে তত হচ্ছে ডাইজাইগোটিক টুইন্স হওয়ার চান্স বেশি হবে। কেন হয়ে থাকে না হরমোনাল চেঞ্জেস এর ফলে। এই যে তোমার যত মায়ের এজ বাড়বে তত ওভারিয়ান যে রিজার্ভটা আছে, নাম্বার অফ এগস এর সংখ্যাটা সেটা হচ্ছে কমে যাবে। তাই জন্য ফলিকল স্টিমুলেটিং হরমোনটা বেড়ে যাবে। কেন না ফলিকল স্টিমুলেটিং হরমোন আমরা জানি ফলিকলটাকে ম্যাচিওর করার জন্য দরকার। এবার দেখো এই ফলিকল স্টিমুলেটিং হরমোনটা যদি বেড়ে যায় তখন মাল্টিপল ফলিকলস ম্যাচিওর হবে, ঠিক আছে? হয়ে তাহলে ডাবল ওভুলেশন, দুটো ওভাম বেরোতে পারে, দুই বা তার বেশি ওভাম। তার ফলে কিন্তু মাল্টিপল প্রেগনেন্সি হতে পারে। এই জন্য বলছে অ্যাডভান্স মেটারনাল এজে এটা বেশি দেখা যায়। এবার দেখো বলছে যে মাল্টিপ্যারিটি, যদি হচ্ছে যে মোর দ্যান হচ্ছে যে 5 অর মোর যদি বেবি থাকে তাহলে সেক্ষেত্রেও তোমার টুইন প্রেগনেন্সির চান্সটা বাড়ে। এছাড়া বলছে যে অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি, এর মধ্যে আছে IVF, ওভুলেশন ইন্ডাকশন। দেখো ওভুলেশন ইন্ডাকশনটাতে কি হয়, ওভুলেশনটা যাতে হচ্ছে যে হয় তার জন্য মেডিসিন দেয়া হয়, তাতে হচ্ছে যাতে ওভুলেশনটা মানে ওয়ান অর মোর এগ যাতে হচ্ছে ম্যাচিওর হয়, তার জন্য এখানে ড্রাগ দেওয়া হয় বা মেডিসিন দেওয়া হয় বা ইনজেকশন দেওয়া হয়, ঠিক আছে? এবার তার ফলে কি হয়, মোর দেন ওয়ান এগ ম্যাচিওর হয়। তার ফলে হচ্ছে যে তোমার হচ্ছে যখন সেটা টু স্পার্ম দ্বারা ফার্টিলাইজড হচ্ছে তাহলে তার ফলে টুইন হতে পারে। আর IVF এর ক্ষেত্রে কি হয়, IVF এর ক্ষেত্রে হচ্ছে যে তোমার একের বেশি এমব্রায়ো ট্রান্সফার করা হয়, এক প্রেগনেন্সির চান্সটা বাড়ে, ঠিক আছে? IVF করালে কি হয়, ওরা দেখবে একের বেশি এমব্রায়ো হচ্ছে ট্রান্সফার করে যাতে প্রেগনেন্সি এসে যাওয়ার চান্সটা বাড়ে। এবার তার ফলে কি হয়, যদি দেখা যায় ওই দুই বা তার বেশি এমব্রায়ো ইমপ্ল্যান্ট হয়ে গেল সাকসেসফুলি, ইউটেরাসে ইমপ্ল্যান্ট করে ফেললো, তাহলে সেক্ষেত্রে টুইন হবে। বুঝতে পেরেছো? দেখো IVF এর ক্ষেত্রে কি হয়, মোর দ্যান ওয়ান এমব্রায়ো ট্রান্সফার করে, ঠিক আছে, যাতে প্রেগনেন্সির চান্সটা বাড়ে। একটা যদি সাকসেসফুল না হয় তাহলে আর একটার মাধ্যমে যাতে সাকসেসফুল হতে পারে, তাই জন্য মোর দ্যান ওয়ান ওভাম আর কি ওখানে তোমার এমব্রায়োকে ট্রান্সফার করছে। এবার যদি দেখা যায় যে ওই ধরো 2 অর মোর এমব্রায়ো
ইউটেরাসে ইমপ্লান্ট করে যেতে পারলো, সাকসেসফুলি ইমপ্লান্ট হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে তো হচ্ছে টুইন প্রেগনেন্সি বা তার বেশি হচ্ছে যে প্রেগনেন্সি দেখা যাবে। এবার বুঝতে পারলে? আইভিএফ এ মোর দ্যান ওয়ান এমব্রায়ো ট্রান্সফার করা হয় ইউটেরাসের মধ্যে, ঠিক আছে, যাতে প্রেগনেন্সির চান্সটা বাড়ে। এবার যদি হচ্ছে যে 2 বা তার বেশি এমব্রায়ো যদি ইমপ্লান্ট হয়ে গেল, অ্যাক্সিডেন্টালি ইমপ্লান্ট হয়ে গেল, যে দুটোই হচ্ছে যে 2 বা তার বেশি ইমপ্লান্ট হয়ে গেল সাকসেসফুলি, তাহলে সেক্ষেত্রে তো টুইন্স বা তার বেশি প্রেগনেন্সি দেখা যাবে। আর এটা প্রেগনেন্সি যাতে চান্সটা বাড়ে, যাতে মা কনসিভ করে যেতে পারে, সেই জন্য একের বেশি এমব্রায়ো ট্রান্সফার করছে, ঠিক আছে, এটা তো একটা কস্টলি প্রসিডিওর। এবার সেই জন্য প্রেগনেন্সির চান্সটা যাতে ইমপ্রুভ হয় সেই জন্য একের বেশি এখানে এমব্রায়ো ট্রান্সফার করে থাকে। কেননা যদি একটার মাধ্যমে না হয়, একটা যদি সাকসেসফুলি ইমপ্লান্ট না হতে পারে, আর একটা যদি হয়, সেজন্য করে। এবার সেক্ষেত্রে যদি 2 বা তার বেশি এমব্রায়ো যদি আবার ইমপ্লান্ট হয়ে যায়, তখন টুইন বা তার বেশি প্রেগনেন্সি হয়ে থাকে। আর যেটা ওভুলেশন ইন্ডাকশন বললাম, সেটা হচ্ছে ওভুলেশনটা হওয়ার জন্য নানা রকম মেডিসিন দেয়, এইচসিজি হরমোন দেয়, ঠিক আছে, এইগুলো দিয়ে ওভুলেশন করায়। এবার সেক্ষেত্রে তখন কি হয়, যেহেতু হরমোন দিয়ে ওভুলেশন করানো হচ্ছে, তাই জন্য তখন বেশি এগ ম্যাচিউর হয়। তার ফলে সেটা যদি দুটো স্পার্ম দ্বারা হচ্ছে ফার্টিলাইজ হয়ে থাকে, তখনও টুইন প্রেগনেন্সির চান্সটা বাড়বে। আচ্ছা, এবার দেখো প্রিভিয়াস যদি টুইন প্রেগনেন্সির হিস্ট্রি থাকে তাহলেও হতে পারে, ঠিক আছে। এবার দেখো ডায়াগনোসিসের মধ্যে বলছে, আচ্ছা কি বলছিল তো, এমসিডিএ নাকি বুঝতে পারোনি, এমসিডিএটা আবার বলবো। এমসিডিএ দেখো, এমসিডিএ মানে হচ্ছে মোনোকোরিওনিক ডাই অ্যামনিওটিক। লেখো এটা, মোনোকোরিওনিক ডাই অ্যামনিওটিক মানে কি? মোনো মানে 1, কোরিওনিক মানে হচ্ছে প্লাসেন্টা, একটা প্লাসেন্টা থাকছে, আর ডাই অ্যামনিওটিক মানে 2টো অ্যামনিওটিক স্যাক থাকছে, ঠিক আছে, যদি 4 to 8 ডেজে গিয়ে ডিভিশনটা হয়, তাহলে এদের একটা প্লাসেন্টা থাকে আর 2টো অ্যামনিওটিক স্যাক থাকছে। আর যদি 8 to 13 ডেজে গিয়ে হয়, তাহলে সেক্ষেত্রে মোনোকোরিওনিক মানে একটা প্লাসেন্টা থাকছে, আর মোনো অ্যামনিওটিক মানে একটাই অ্যামনিওটিক স্যাক থাকে, ঠিক আছে, একটা স্যাকের মধ্যেই 2টো বেবি থাকছে, 2টো ফিটাস থাকছে, ঠিক আছে। হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে অনেক বেশি কমপ্লিকেশন বেশি দেখা যায়, যদি একটাই হচ্ছে প্লাসেন্টা, একটা স্যাকের মধ্যেই 2টো ফিটাস রয়েছে, এক্ষেত্রে বেশি প্রবলেম হয়ে থাকে, কমপ্লিকেশন বেশি ডেভেলপ করে। আচ্ছা, এবার দেখো ডায়াগনোসিস। 2টো প্লাসেন্টা, 2টো জেস্টেশনাল স্যাক। ডায়াগনোসিসের মধ্যে বলছে যে ক্লিনিক্যালের মধ্যে দেখো, সব বলবো, কমপ্লিকেশনে আসি, দাঁড়াও। আচ্ছা, ডায়াগনোসিসের ক্ষেত্রে বলছে ক্লিনিক্যালি কি, ক্লিনিক্যালি যদি দেখা হয় ইউটেরাস লার্জার দ্যান ডেটস, পিরিয়ডস অফ অ্যামেনোরিয়ার থেকে ইউটেরাসটা লার্জার হবে, কেন? যেহেতু 2টো ফিটাস বা তার বেশি ফিটাসেস রয়েছে। এক্সেসিভ ওয়েট গেনও হবে, যেহেতু মোর দ্যান 1 ফিটাসেস রয়েছে, সেই জন্য। আচ্ছা, সিভিয়ার নজিয়া ভমিটিং হবে। কেন সিভিয়ার নজিয়া ভমিটিং হবে বলো তো? হ্যাঁ, দেখো যেহেতু হচ্ছে কি এদের হচ্ছে কি 2টো প্লাসেন্টা থাকে, বা যদি একটা প্লাসেন্টাও থাকে, সেটা সাইজটা নর্মাল সিঙ্গেল প্রেগনেন্সির থেকে বড় হবে, যেহেতু 2টো ফিটাসকে সাপ্লাই করতে হচ্ছে, তাই তো। জেনারেলি 2টো প্লাসেন্টা থাকছে, বা একটা থাকলেও তার সাইজটা লার্জ হয়ে থাকে, তার ফলে প্লাসেন্টাল যে সিক্রেশনগুলো, হরমোনাল যে সিক্রেশনগুলো, সেগুলোও বেশি হবে। এবার প্লাসেন্টা থেকে হচ্ছে যে এইচসিজিটা বেরোচ্ছে, তাহলে তার সিক্রেশনটাও বেশি হচ্ছে, সেই জন্য নজিয়া ভমিটিং দেখা যাচ্ছে বেশি। এবার দেখো বলছে প্যালপিটেশনস অফ মেনি ফিটাল পার্টস, প্যালপেশন অফ মেনি ফিটাল পার্টস। তাহলে যদি প্যালপেট করা হয়, তাহলে দেখা যাবে মেনি ফিটাল পার্টস পাওয়া যাচ্ছে। 2 fetal heart sound with difference more than equal to 10 beats per minute. 2টো ফিটাল হার্ট সাউন্ড পাওয়া যাবে, 2টো ডিস্টিংক্ট পার্টে 2টো ফিটাল হার্ট সাউন্ড পাওয়া যাবে, এবং তাদের মধ্যে ডিফারেন্স মোর দ্যান ইকুয়াল টু 10 বিটস পার মিনিট হবে। ক্লিনিক্যালি দেখলে আমরা তাহলে এগুলো দেখতে পাবো, ইউটেরাসটা লার্জ হবে, এক্সেসিভ ওয়েট গেন হবে মায়ের, সিভিয়ার নজিয়া ভমিটিং থাকবে, আর প্যালপেট করলে
অনেকগুলো ফিটাল পার্ট পাবো, আর দুটো ডিস্টিংক্ট মানে প্লেসে আমরা ফিটাল হার্ট সাউন্ড ফিল করতে পারবো। ঠিক আছে, এবার দেখো কি কি ইনভেস্টিগেশন করা হয়। আল্ট্রাসোনোগ্রাফি হচ্ছে সব থেকে, এটা হচ্ছে যে তোমার বেস্ট ইন্ডিকেটর যে টুইন প্রেগনেন্সি আছে কিনা সেটা ডিটেক্ট করার। ঠিক আছে, আর এটা করা হয়ে থাকে 14 উইকসের আগে টু ডিটারমাইন কোরিওনিসিটি, যে মোনোকোরিয়নিক আছে না মোনোকোরিয়নিক না ডাইকোরিয়নিক সেটা দেখার জন্য 14 উইকসের আগে আল্ট্রাসোনোগ্রাফি করলে আমরা ভালো বুঝতে পারবো। এবার ইউএসজি সাইন, কি সাইন দেখলে আমরা বুঝতে পারবো এটা ডিসিডিএ আছে বা এমসিডিএ আছে, বলছে ল্যামডা সাইন। ল্যামডা সাইন দেখো এখানে যে পিকচারটা, ল্যামডা সাইন এই রকম সাইন যদি দেখা যায় ইউএসজি তে, তার মানে সেটা হচ্ছে ডাইকোরিয়নিক ডাইঅ্যামনিওটিক। ঠিক আছে, এখানে কি হয়, এই যে কোরিয়নটা অ্যামনিয়নের সাথে অ্যামনিয়নকে ইনভেট করে অ্যামনিয়নের মধ্যে চলে যাচ্ছে, সেই জন্য একটা হচ্ছে ট্রায়াঙ্গুলার একটা শেপের, একটা দেখতে ল্যামডা শেপের দেখতে লাগছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো তো, একটা ট্রায়াঙ্গুলার একটা শেপের দেখতে লাগছে, তোমার ওই কোরিয়ন হচ্ছে তোমার ইনভেট করে অ্যামনিয়নের মধ্যে চলে যাচ্ছে, সেই জন্য এই ট্রায়াঙ্গুলার একটা শেপের বা ল্যামডা সাইনের মতো হয়। এটা একটা গ্রিক সাইন, ল্যামডা সাইনের মতো দেখতে লাগে। আর তোমার টি সাইনটা বলছে যদি মোনোকোরিয়নিক ডাইঅ্যামনিওটিক হয়, যদি একটাই প্লাসেন্টা দুটো দুটো অ্যামনিওটিক স্যাক থাকে, তাহলে সেক্ষেত্রে টি সাইন এরকম সাইন দেখা যাবে ইউএসজি তে। ঠিক আছে, আর হচ্ছে দেখো এই ল্যামডা সাইন আর টি সাইনটা ইম্পর্টেন্ট, মানে শুধু জাস্ট নামগুলো। ঠিক আছে, যে ল্যামডা দেখা গেলে এটা হচ্ছে টুইন পিক সাইন বলা হচ্ছে, টুইন প্রেগনেন্সি যে আছে সেটা হচ্ছে এর মাধ্যমে আমরা ডিটেক্ট করতে পারি ল্যামডা সাইন যদি ইউএসজি তে দেখা যায়। আর যদি হচ্ছে ল্যামডা সাইন দেখা গেলে সেটা হচ্ছে ডিসিডিএ, সেটাকেও হচ্ছে যে ইন্ডিকেট করছে। আর টি সাইন যদি দেখা যায় তাহলে হচ্ছে এমসিডিএ, মানে একটাই প্লাসেন্টা আর দুটো অ্যামনিওটিক স্যাক। এবার দেখো মেটার্নাল কি কি কমপ্লিকেশনস হয়, এর মধ্যে প্রথমে বলছে নজিয়া ভমিটিং। ঠিক আছে, নজিয়া ভমিটিং যেটা আগে বললাম এইচসিজি বেশির জন্য হয়ে থাকে। অ্যানিমিয়া, অ্যানিমিয়াটাও হচ্ছে যে খুব কমন, কেন না একটা আমাদের হচ্ছে যে তোমার ডেভেলপিং কান্ট্রিতে মায়েদের এক সিঙ্গেল প্রেগনেন্সি থাকলেই অ্যানিমিয়া দেখা যায়, আর টুইন থাকলে তো আরোই কমন, তাই তো। আচ্ছা, যেহেতু দুটো ফিটাসের ডিমান্ড মিট করতে হচ্ছে, এবার সেই জন্য হচ্ছে মায়ের মধ্যে অ্যানিমিয়া দেখা যায়। এবার বলছে যে প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন বা প্রিএক্ল্যাম্পসিয়া। দেখো প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন বা প্রিএক্ল্যাম্পসিয়া এটা হচ্ছে টুইন প্রেগনেন্সির ক্ষেত্রে দেখা যায়। ঠিক আছে, কেন হয়, দেখো যেহেতু এদের দুটো প্লাসেন্টা বা হচ্ছে যে একটা প্লাসেন্টা থাকলেও তার সাইজটা বড় হয়, সেই জন্য কি হয়, সেই জন্য হচ্ছে যে তোমার যে অ্যান্টি অ্যাঞ্জিওজেনিক যে ফ্যাক্টরটা আছে সেটা প্লাসেন্টা থেকে বেশি করে বেরাচ্ছে, যেহেতু দুটো প্লাসেন্টা বা হচ্ছে একটা প্লাসেন্টা থাকলেও সাইজে বড়, অ্যান্টি অ্যাঞ্জিওজেনিক ফ্যাক্টরটা তাই না বেশি রিলিজ হয়। এই অ্যান্টি অ্যাঞ্জিওজেনিক ফ্যাক্টর এটা হচ্ছে তোমার এন্ডোমেট্রিয়াল ডিসফাংশন করে, যার ফলে হাইপার টেনশন দেখা যায়। যখন আমরা প্রিএক্লাম্পসিয়া পড়বো তখন এগুলো আরো ডিটেলে পড়বো। ঠিক আছে, এটা এন্ডোথেলিয়াল ডিসফাংশন করে, যার ফলে হাইপার টেনশন হচ্ছে বা সেখান থেকে প্রিএক্লাম্পসিয়া ডেভেলপ করতে পারে। আচ্ছা, এবার দেখো জেস্টেশনাল, দেখো প্রেগনেন্সি ইনডিউসড হাইপার টেনশনটা বলছে যে এখানে যেহেতু তোমার টুইন প্রেগনেন্সিতে দুটো প্লাসেন্টা থাকে বা একটা প্লাসেন্টা থাকলেও তার সাইজটা যেহেতু বড় হয় প্লাসেন্টা থেকে, তাই জন্য অ্যান্টি অ্যাঞ্জিওজেনিক যে ফ্যাক্টরটা আছে সেটা বেশি রিলিজ হচ্ছে। আর এই ফ্যাক্টরটা যদি বেশি বেরোয় তাহলে হচ্ছে এন্ডোথেলিয়াল ডিসফাংশন দেখা যায়, এবার তার ফলে প্রিএক্লাম্পসিয়া ডেভেলপ করে। ঠিক আছে, আপাতত এইটুকুনি জেনে রাখো, পরে যখন আমরা প্রিএক্লাম্পসিয়া পড়বো ওখানে ডিটেলে পুরো প্যাথোফিজিওলজিতে আছে তখন ডিসকাস করব। এবার দেখো বলছে যে জেস্টেশনাল ডায়াবেটিস। জেস্টেশনাল ডায়াবেটিস কেন হচ্ছে, এটাও সেম একই রিজন, যে প্লাসেন্টা যেহেতু হচ্ছে যে তোমার সাইজে বড় হচ্ছে বা দুটো প্লাসেন্টা থাকছে তাই জন্য বেশি প্লাসেন্টাল হরমোনগুলো রিলিজ হয়, যেমন হচ্ছে যে হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, কর্টিজল। এই হরমোনগুলো কি করে, মায়ের ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে বাড়িয়ে দেয়, সেই জন্য ডায়াবেটিস হয়। বুঝতে পেরেছ?
ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে বাড়িয়ে দিচ্ছে, সেই জন্য জেস্টেশনাল ডায়াবেটিস হতে পারে। এবার দেখো পলিহাইড্রোপনিয়াস। পলিহাইড্রোপনিয়াসে বলছে যে সাধারণত এই যে জেস্টেশনাল ডায়াবেটিস যদি মায়ের হয়ে থাকে সেক্ষেত্রে একটা পলিহাইড্রোপনিয়াস হওয়ার চান্স থাকে। এছাড়া যদি টুইন টু টুইন ট্রান্সফিউশন সিনড্রোম এটা যদি হয়ে থাকে, ঠিক আছে, এক্ষেত্রেও দেখা যায় যে তোমার অ্যামনিওটিক ফ্লুইডটা ইনক্রিজ করছে, পলিহাইড্রোপনিয়াস দেখা যাচ্ছে এইসব কন্ডিশনে। আচ্ছা, এবার দেখো বলছে এদের অ্যান্টিপাটাম হেমারেজ হওয়ার চান্স বেশি থাকে। কেন অ্যান্টিপাটাম হেমারেজ হয়? দেখো, যেহেতু হচ্ছে যে এখানে প্লাসেন্টাল সাইজটা বিগ থাকছে বা দুটো প্লাসেন্টা থাকছে, তাই জন্য আমরা নর্মালি কি দেখি, প্লাসেন্টাটা আপার সেগমেন্টে থাকে, তাই তো। কিন্তু এদের ক্ষেত্রে যেহেতু প্লাসেন্টা দুটো হয় বা সাইজে বড় হয়, সেজন্য সেটা লোয়ার সেগমেন্টে চলে আসে। এর ফলে প্লাসেন্টা প্রিভিয়া দেখা যায়, যার ফলে এপিএইচ হতে পারে, অ্যান্টিপাটাম হেমারেজ হতে পারে। এছাড়া অ্যাপ্রাপসীয় প্লাসেন্টা হওয়ার চান্সটাও এদের বেশি। কেন বেশি? দেখো, এবার ধরো এদের হচ্ছে যে যেহেতু প্লাসেন্টাল তো একটা হচ্ছে যে তোমার মানে প্লাসেন্টাটা লার্জ সাইজের আছে, তার জন্য তো একটা তোমার একটা সেপারেশনের চান্স থাকছেই। এছাড়া বলছে ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সির জন্য অ্যাপ্রাপসীয় প্লাসেন্টা দেখা যায়। এই মানে মা যদি ডায়েটারি ইনটেক ঠিক মতো না করে ফলিক অ্যাসিড, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কিন্তু ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সির জন্য কিন্তু এই অ্যাপ্রাপসীয় প্লাসেন্টা দেখা যেতে পারে। আর একটা হচ্ছে ধরো ফার্স্ট বেবি বেরিয়ে গেল, ফার্স্ট বেবি আউট হয়ে গেল, তারপর কি হয়, তার সাথে কিছু অ্যামনিওটিক ফ্লুইড বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার তার ফলে একটা হচ্ছে সাডেন একটা কম্প্রেশন হচ্ছে ইউটেরাসে, সাডেন হচ্ছে একটা ইউটেরাসটা সাইজে ছোট হয়ে যাচ্ছে। এর ফলে কি হয়, প্লাসেন্টাটা সেপারেশন হয়ে চলে আসলো, সেকেন্ড বেবি তখনই বেরোয়নি কিন্তু প্লাসেন্টা সেপারেট হয়ে চলে আসলো, তার ফলেও তোমার হচ্ছে অ্যাব্রাপশন প্লাসেন্টা হতে পারে। বুঝতে পেরেছো এটা এপিএইচ কেন হচ্ছে? প্লাসেন্টা প্রিভিয়া আর অ্যাব্রাপশন প্লাসেন্টার জন্য মেনলি হয়ে থাকে। প্লাসেন্টা প্রিভিয়াটা হচ্ছে যেহেতু তোমার প্লাসেন্টাটা বড় সাইজের থাকছে বা হচ্ছে যে দুটো প্লাসেন্টা থাকছে, তার ফলে সেটা লোয়ার সেগমেন্টে চলে আসে, তার জন্য প্লাসেন্টা প্রিভিয়া দেখা যায়, সে থেকে ব্লিডিং হয়। আর হচ্ছে অ্যাব্রাপশন প্লাসেন্টাটা যেহেতু ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সির ফলেও হতে পারে, দুটো ফিটাস আছে। আর এছাড়া হচ্ছে যে যেহেতু ফার্স্ট যখন বেরিয়ে গেল বেবি, তারপরে কি সাডেন একটা কম্প্রেশন হচ্ছে ইউটেরাসের মধ্যে, তার ফলে তোমার প্লাসেন্টাটা সেপারেট হয়ে যায় ইউটেরাইন ওয়াল থেকে, যার ফলেও ব্লিডিং হয়। এবার দেখো প্রিটার্ম লেবার, এটা হচ্ছে মোস্ট কমন কমপ্লিকেশন, ঠিক আছে। কেন এই প্রিটার্ম লেবার হয়ে থাকে? প্রিটার্ম লেবার হচ্ছে তার কারণ এদের ক্ষেত্রে প্রিম্যাচিওর রাপচার অফ মেমব্রেন হওয়ার চান্সটা বেশি থাকে, ঠিক আছে, প্রিম্যাচিওর রাপচার হওয়ার চান্স বেশি থাকে মেমব্রেনটা, তার ফলে প্রিটার্ম লেবার শুরু হয়ে যায়। আর দেখো ম্যাল প্রেজেন্টেশন হচ্ছে যে এটা খুব কমন টুইনে, বিশেষ করে সেকেন্ড বেবির ক্ষেত্রে। ফার্স্ট বেবিটা ধরো কেফালিক যদিও থাকে, কিন্তু সেকেন্ড বেবির ক্ষেত্রে মোস্ট কমন হচ্ছে সেটা কিন্তু ম্যাল প্রেজেন্টেশন থাকতে পারে। আচ্ছা, আর অপারেটিভ ডেলিভারির চান্সটা বাড়ছে, কেননা টুইন্সের ক্ষেত্রে সাধারণত সিজারিয়ান সেকশনটাই বেশি করা হয়। আর পোস্টপার্টাম হেমারেজ, অপারেটিভ যেহেতু ডেলিভারি হচ্ছে। এছাড়া পোস্টপার্টাম হেমারেজের আর একটা কারণ হচ্ছে যেহেতু লার্জ প্লাসেন্টাল সাইজ থাকছে, তাই জন্য সেখানে ব্লাড ভেসেলস গুলোও আরো বেশি থাকবে। নর্মাল যে সিঙ্গেল প্রেগনেন্সিতে যে প্লাসেন্টাল মানে ব্লাড ভেসেলসটা যেটা প্লাসেন্টার মধ্যে থাকে, তার তুলনায় এখানে ব্লাড ভেসেলস আরো বেশি থাকবে, তার ফলে সেই ব্লাড ভেসেলস গুলো কম্প্রেস হওয়ার মানে চান্সটা হচ্ছে খুব কম, ঠিক আছে। সেগুলো হচ্ছে যে কম্প্রেস খুব কম হয়, যেহেতু এরা নাম্বারে অনেক বেশি হয়, ঠিক আছে, তাই জন্য কি হয়, পিপিএইচ হতে পারে, এফেক্টিভলি কম্প্রেস হতে পারে না, মানে অতগুলো ব্লাড ভেসেলস এফেক্টিভলি কম্প্রেস হতে পারছে না, সেই জন্য পিপিএইচ ডেভেলপ করতে পারে। তাহলে কমপ্লিকেশনস গুলো এগুলো মোটামুটি বুঝতে পেরেছো কেন 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 এই কমপ্লিকেশনস গুলো ডেভেলপ করছে। দেখো এবার দেখো মোস্ট কমন মেটার্নাল কমপ্লিকেশনস হচ্ছে প্রিটার্ম লেবার, ঠিক আছে। আচ্ছা, এবার ফিটাল কমপ্লিকেশনস কি কি হয় দেখো। প্রি ম্যাচুরিটি, যেহেতু প্রিটার্ম লেবার হয়ে যায় সেজন্য প্রি ম্যাচুরিটি দেখা যায়। এটা মোস্ট কমন ফিটাল কমপ্লিকেশনস, এগুলো মনে রাখবে। মোস্ট কমন মেটার্নাল কমপ্লিকেশনস হচ্ছে প্রিটার্ম লেবার, মোস্ট কমন ফিটাল কমপ্লিকেশনস হলো প্রি ম্যাচুরিটি। আর হচ্ছে তোমার লো বার্থ ওয়েট, যেহেতু আগে বেবি ডেলিভারি হয়ে যাচ্ছে সেই জন্য লো বার্থ ওয়েট হয়ে থাকে। আর এছাড়া দুটো ফিটাস আছে বা তার বেশি আছে, সেই জন্য ঠিকমতো ওয়েট গেইনটা হয় না। এবার আইইউজিআর হচ্ছে বা ডিসঅর্ডারেন্ট গ্রোথ, এই ডিসঅর্ডারেন্ট গ্রোথটা হচ্ছে দুটো ফিটাস
সিমিলার ভাবে কিন্তু ওয়েট গেন করে না। একজন একটু দেখবে বেশি ওয়েট গেন হয়ে থাকে আর একজনের ওয়েট গেনটা কম হয়। এই দুটোর মধ্যে ডিফারেন্সটা মোর দ্যান 25%-এর বেশি যখন হচ্ছে সেটাকে বলা হচ্ছে ডিসঅর্ডার্ড গ্রোথ। ঠিক আছে, মোর দ্যান 25% যখন এই ডিফারেন্সটা থাকছে দুজনের মধ্যে ওয়েটের, তখন তাকে বলা হয় ডিসঅর্ডার গ্রোথ। এবার বলছে কনজেনিটাল অ্যানোমালি এদের মধ্যে খুব কমন, তার মধ্যে সব থেকে কমন মনোজাইগোটিক টুইনদের মধ্যে বেশি হয়ে থাকে কনজেনিটাল অ্যানোমালি। ঠিক আছে, এছাড়া ফিটাল ডিস্ট্রেস হতে পারে, যেহেতু তোমার প্রিম্যাচিওর ডেলিভারি হয়ে যাচ্ছে। কট প্রোলাপস হতে পারে, স্পেশালি হচ্ছে সেকেন্ড টুইন্সের ক্ষেত্রে। আর ইন্ট্রাইউট্রাইন ডেথ অফ ওয়ান টুইন্স হতে পারে, যদি হচ্ছে তোমার টুইন টু টুইন ট্রান্সফিউশন সিনড্রোম হয়, বা অন্য কোনো হচ্ছে যে তোমার একটা হচ্ছে যে তোমার অনেক সময় কি হয়, একটা ফিটাস ডেথ হয়ে গেল, সেটা হচ্ছে তারপর ফিউজড হয়ে গেল, এবার হয়ে গিয়ে তোমার আর একটা ফিটাসকে সেটা এফেক্ট করতে পারে, তখন সেই ফিটাসেরও ডেথ হতে পারে। তো এই জন্য ইন্ট্রাইউট্রাইন ডেথ হতে পারে। এবার দেখো মনোকোরিয়নিক স্পেসিফিক কি কি কমপ্লিকেশনস আছে। টুইন টু টুইন ট্রান্সফিউশন সিনড্রোম, এটা খুব ইম্পর্টেন্ট। টুইন টু টুইন ট্রান্সফিউশন সিনড্রোমে কি হয় দেখো, এটা হচ্ছে মনোকোরিয়নিকদের মধ্যে দেখা যায়। ঠিক আছে, এদের যেহেতু হচ্ছে এদের জেস্টেশনাল স্যাক একটা, তাই তো, জেস্টেশনাল স্যাক যদি একটা হয় এবং হচ্ছে যে অ্যামনিওটিক ক্যাভিটি হচ্ছে যে দুটো হতে পারে বা একটা হতে পারে। ঠিক আছে, এবার কি হয়, তাদের মধ্যে একটা আর্টারি আর ভেনের মধ্যে ইন্টার কানেকশন থাকছে বা অ্যানাস্টমোসিস থাকছে। এখানে তাদের আর্টারি আর ভেন এদের মধ্যে একটা ইন্টার কানেকশন থাকছে। তার ফলে কি হয়, এ ধরো একটা ডোনার টুইন থাকে আর একটা রিসিপিয়েন্ট টুইন হয়ে যাচ্ছে। এই ডোনার টুইনের যখন আম্বিলিকাল আর্টারি দিয়ে যখন ডিঅক্সিজেনেটেড যখন ব্লাডটা প্লাসেন্টায় যাচ্ছে, সেটা অক্সিজেনেটেড হওয়ার জন্য, তখন কি হয়, সেটা আর আম্বিলিকাল ভেন দিয়ে ওই ডোনার টুইনের কাছে আর ফেরে না। সেটা যেহেতু ভেনের সাথে আর্টারির হচ্ছে ওদের দুজনের ইন্টার কানেকশন একই হচ্ছে, যে যেহেতু ব্লাড ভেসেল শেয়ার করছে, সেই জন্য সেই আম্বিলিকাল ভেন দিয়ে তখন সেই অক্সিজেনেটেড ব্লাডটা চলে যাচ্ছে রিসিপিয়েন্টের কাছে। ঠিক আছে, তাহলে তার ব্লাড ভলিউম বেড়ে যাচ্ছে, তার অক্সিজেন সাপ্লাই, তার নিউট্রিয়েন্টস এগুলো বাড়ছে। ঠিক আছে, তাহলে তার মধ্যে হচ্ছে তোমার মানে রেনাল পারফিউশনটাও বাড়বে, এর ফলে ইউরিন ফরমেশনটাও বাড়বে। এবার তার ফলে কি হবে, সেখানে পলিহাইড্রামনিয়াস হচ্ছে দেখা যাবে। আর যেটা হচ্ছে তোমার ডোনার টুইন্স, হ্যাঁ, তার কাছে যেহেতু ব্লাড ভলিউমটা কমে যাচ্ছে, তার কাছে তো ব্লাড আসছে না, তাই জন্য ব্লাড ভলিউম কমছে, নিউট্রিয়েন্টস কমছে, তার ফলে কিন্তু তার ডেথ হওয়ার চান্সটা বেড়ে যায়। এটাকেই বলা হয় টুইন টু টুইন ট্রান্সফিউশন সিনড্রোম, মানে ডোনার টুইন্স থেকে তোমার রিসিপিয়েন্ট টুইন্সের কাছে তোমার নিউট্রিয়েন্টস, ব্লাড এগুলো সব চলে যাচ্ছে। বুঝতে পেরেছো? তাই জন্য ডোনার টুইন্সের মধ্যে অ্যানিমিয়া, অলিগোহাইড্রামনিয়াস এগুলো ডেভেলপ করছে, আর রিসিপিয়েন্ট টুইন্সের মধ্যে পলিসাইথেমিয়া, পলিহাইড্রামনিয়াস এগুলো হচ্ছে। কার্ডিয়াক ফেলিওরও হয়ে থাকে, কেননা বেশি ব্লাড চলে যাচ্ছে, ওর নিজের তো হচ্ছে, তার সাথে সাথে ডোনারের ব্লাডটাও চলে যাচ্ছে, তাই জন্য কার্ডিয়াক ফেলিওরও হতে পারে রিসিপিয়েন্টের, সার্কুলেটরি ওভারলোড হয়ে। দেখো, টুইন টু টুইন ট্রান্সফিউশন সিনড্রোম এই কথাটা থেকেই বোঝা যাচ্ছে যে একটা টুইনের থেকে আরেকটা টুইনে সবকিছু ট্রান্সফিউশন হয়ে যাচ্ছে, ব্লাড, নিউট্রিয়েন্টস, অক্সিজেন চলে যাচ্ছে। ঠিক আছে, এবার এটা কেন হয়ে থাকে না, এদের হচ্ছে যে যেহেতু একটাই অ্যামনিওটিক স্যাক থাকে, একটাই যেহেতু হচ্ছে যে কোরিয়ন থাকছে, সেই জন্য এরা হচ্ছে কি হয়, মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এদের আর্টারি আর ভেনের মধ্যে অ্যানাস্টমোসিস হয়, মানে আর্টারি আর ভেনের সাথে একটা কানেকশন থাকছে। এবার তার ফলে কি হয়, ডোনার টুইন্স যেটা, তার হচ্ছে যে যখন আম্বিলিকাল হচ্ছে আর্টারি দিয়ে ডিঅক্সিজেনেটেড যে ব্লাডটা সেটা প্লাসেন্টায় যাচ্ছে অক্সিজেনেটেড হওয়ার জন্য, সেখান থেকে আর তার কাছে আর যাচ্ছে না। ঠিক আছে, না গিয়ে যেহেতু আর্টারির সাথে ভেনের অ্যানাস্টমোসিস হয়ে আছে, তাই জন্য ওই তোমার রিসিপিয়েন্ট টুইন্সের ভেন, আম্বিলিকাল ভেন দিয়ে রিসিপিয়েন্ট টুইন্সের কাছে চলে গেল, গিয়ে তার ব্লাড ভলিউম বাড়াচ্ছে, তার ইউরিনারি পারফিউশন বাড়াচ্ছে, ইউরিন সিক্রেশন বাড়াচ্ছে, এগুলো করে পলিসাইথেমিয়া হচ্ছে, পলিহাইড্রামনিয়াস হচ্ছে। ঠিক আছে, আর ডোনার টুইন্সের মধ্যে অ্যানিমিয়া দেখা যাচ্ছে, অলিগোহাইড্রামনিয়াস দেখা যাচ্ছে, যেহেতু তার কাছে তোমার অক্সিজেন, নিউট্রিয়েন্টস, ব্লাড এগুলো কমে যাচ্ছে বলে। আর্টারি আর ভেনের মধ্যে এদের একটা কানেকশন থাকছে,
ঠিক আছে, মেন কথা এদের আর্টারি আর ভেনের মধ্যে অ্যানাস্টোমোসিস বা একটা কানেকশন থাকছে, তার ফলে এর থেকে এর আর্টারির মাধ্যমে যে তোমার অক্সিজেনেটেড হতে গেল সেটা এর কাছে না গিয়ে, যেহেতু ভেনের সাথে ওর একটা কানেকশন রয়েছে, রিসিপিয়েন্টের ভেনের সাথে এর আর্টারির কানেকশন আছে, ঠিক আছে, তাই জন্য ওর এবার ওই আম্বিলিকাল ভেন দিয়ে রিসিপিয়েন্টের কাছেই সব চলে গেল, এর কাছে আর ফিরে এলো না। ওটা ডোনার টুইন্সই। ডোনার টুইন্স মানে যে হচ্ছে ডোনেট করছে, যার কাছ থেকে ব্লাডটা চলে যাচ্ছে সে হচ্ছে ডোনার টুইন্স, আর যার কাছে যাচ্ছে সে হচ্ছে রিসিপিয়েন্ট, রিসিপ্ট করছে, তাই সে রিসিপিয়েন্ট টুইন্স। হ্যাঁ, যার কাছ থেকে চলে যাচ্ছে তাকেই আমরা ডোনার টুইন্স বলবো। যার আটারির সাথে, যার কাছে ধরো আটারির সাথে আর একজনের ভেনের কানেকশন আছে, ঠিক আছে, এবার যার কাছে আটারিটা দিয়ে আটারি কানেকশন আছে তার কাছ থেকে চলে যাচ্ছে আর একজনের যে ভেন তার দিয়ে হচ্ছে যে তার রেতে, তখন সে রিসিপিয়েন্ট হয়ে যাচ্ছে। ধরো একটা ফিটাসের আটারি আর একটা ফিটাসের ভেন, এই দুটোর মধ্যে অ্যানাস্টোমোসিস আছে, এবার যার আটারির সাথে অ্যানাস্টোমোসিস আছে তার কাছে আর ফিরে আসছে না, কিন্তু যার ভেনটা অ্যানাস্টোমোসিস আছে তার কাছে চলে যাচ্ছে। একটা ফিটাসের আটারির সাথে আর একটা ফিটাসের ভেনের কানেকশন থাকছে, ঠিক আছে, এই জন্য যখন আম্বিলিকাল আটারি দিয়ে, আমরা জানি তো লাস্টে পুরো হচ্ছে ফিটাল সার্কুলেশনে পড়েছিলাম তো, লাস্টে আম্বিলিকাল আটারি দিয়ে সেটা আম্বিলিকাসে যাচ্ছে তোমার আবার রিসার্কুলেশন হওয়ার জন্য বা অক্সিজেনেটেড হওয়ার জন্য। এবার সেটা যখন প্লাসেন্টায় যাচ্ছে অক্সিজেনেটেড হওয়ার জন্য, সেটা তখন আম্বিলিকাল ভেন দিয়ে আবার তো ফিটাসের কাছে যাচ্ছে, আবার সেটা তো যাচ্ছে আম্বিলিকাসে, সেই আম্বিলিকাল ভেনটার মাধ্যমে রিসিপিয়েন্টের কাছে চলে যাচ্ছে, কেননা যেহেতু ওই আটারির সাথে ওর ভেনের কানেকশন আছে, তাই জন্য ওর ভেন দিয়ে ওর কাছে চলে যাচ্ছে। কে বুঝতে পারোনি বলো? আর বুঝতে পেরেছো? যে ফিটাসের আটারিটার সাথে কানেকশন আছে সেটা হচ্ছে ডোনার, আর যার ভেনটা হচ্ছে যে সেই আটারির সাথে হচ্ছে কানেকশন আছে সে হচ্ছে রিসিপিয়েন্ট, ঠিক আছে, ওই ভেন দিয়েই তো তার কাছে অক্সিজেন, নিউট্রিয়েন্টস সব যাচ্ছে তার কাছে, ডোনারের কাছে আর আসছে না, সেরকম হিসাবে নামটা হবে, ঠিক আছে, যার কাছ থেকে যাচ্ছে সে হচ্ছে ডোনার আর যে রিসিভ করছে সে হচ্ছে রিসিপিয়েন্ট। এবার দেখো নেক্সট দেখো, বলছে অ্যান্টিনেটাল, এবার ম্যানেজমেন্টে আসছি, ঠিক আছে, অ্যান্টিনেটাল কেয়ার, অ্যান্টিনেটাল পিরিয়ডে কি কি ম্যানেজমেন্ট করতে হবে? মোর ফ্রিকুয়েন্ট অ্যান্টিনেটাল ভিজিট করতে হবে, কোনো কমপ্লিকেশন ডেভেলপ করছে কিনা, মা ঠিক ওয়েট গেইন করছে কিনা এগুলো দেখার জন্য তার মোর ফ্রিকুয়েন্ট হচ্ছে অ্যান্টিনেটাল ভিজিট করবে। হাই প্রোটিন ডায়েট খাবে, আয়রন ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন দিতে হবে, যেহেতু এখানে দুটো ফিটাসের ডিমান্ড ফুলফিল করতে হবে। অ্যাডিকুয়েট রেস্ট নেবে, লেবল্যাটারাল পজিশনটা হচ্ছে বেস্ট পজিশন, আর মনিটর বিপি, ইডিমা, ওয়েট, হিমোগ্লোবিন এগুলো দেখতে হবে ফ্রিকুয়েন্টলি। সিরিয়াল গ্রোথ স্ক্যান এভরি 2 to 4 উইকস করতে হবে। ওয়াচ ফর প্রিটার্ম লেবার সিমটমস, কোনো প্রিটার্ম লেবার সিমটমস হচ্ছে কিনা ওয়াচ করতে হবে, এবং মাকেও কি কি হতে পারে প্রিটার্ম লেবারের সাইন সিমটমস সেগুলো বলে দিতে হবে, ঠিক আছে। অ্যানাস্টোমোসিস মানে একটার সাথে একটাকে জুড়ে দেয়া বা কানেকশন হওয়া, সেটাকে বলছে অ্যানাস্টোমোসিস। এবার একটা ফিটাসের আর্টারির সাথে আর একটা ফিটাসের ভেনের এখানে কানেকশন থাকছে, যদি থাকে তাহলে সেক্ষেত্রে এই টুইন টু টুইন ট্রান্সফিউশন সিনড্রোমটা হয়ে থাকে। দেখো নেক্সট বলছে ওয়েট গেন। ওয়েট গেন বলছে অ্যাপ্রক্সিমেটলি 16 to 20 কেজি ইন আ নর্মাল বিএমআই ওমেন। তাহলে কত হবে নর্মাল বিএমআই যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কত ওয়েট গেন হতে পারে? 16 থেকে 20 কেজি। এবার বলছে টাইমিং অফ ডেলিভারি, টুইন টাইপ রেকমেন্ডেড ডেলিভারি। আচ্ছা দেখো ডিসিডিএ যদি থাকে তাহলে সেক্ষেত্রে 37 থেকে, হ্যাঁ তার হিমোগ্লোবিন লেভেল দেখে তোমার আয়রন ফলিক অ্যাসিডটা বাড়াতে হবে, মায়ের হিমোগ্লোবিন লেভেলটা চেক করে তার উপর ডিপেন্ড করে বাড়াতে হবে যদি কম থাকে। আচ্ছা এবার দেখো ডিসিডি এর ক্ষেত্রে 37 থেকে 38 উইক, ঠিক আছে, এটা এখানে হচ্ছে ডেলিভারি করা হয়। এমসিডি এর ক্ষেত্রে 36 থেকে 37 উইক ডেলিভারি করা হয়।
আর MCM এর ক্ষেত্রে 32 থেকে 34 উইকসে করা হয়। ইউজুয়ালি এখানে কিন্তু সিজারিয়ান সেকশন করা হয়। এবার দেখো মোড অফ ডেলিভারি। মোড অফ ডেলিভারি বলছে ভ্যাজাইনাল ডেলিভারি করা হয় যদি ফার্স্ট যে টুইনটা সেটা কেফালিক হয়, ঠিক আছে? কেফালিক যদি থাকে তাহলে সেক্ষেত্রে ভ্যাজাইনাল করা যেতে পারে। নো মেজর অবস্ট্রেটিক কন্ট্রাইন্ডিকেশনস, কোনো মেজর অবস্ট্রেটিক কন্ট্রাইন্ডিকেশন নেই। এই দুটো যদি থাকে তাহলে সেক্ষেত্রে ভ্যাজাইনাল ডেলিভারি করা যেতে পারে। আর সিজারিয়ান সেকশন কখন করবে? ফার্স্ট টুইন নন কেফালিক, ফার্স্ট টুইন যদি নন কেফালিক হয়, ঠিক আছে, ম্যাল প্রেজেন্টেশনে আছে। মোনো অ্যামনিওটিক টুইন্স যদি হয়, কনজয়েন্ট টুইন্স যদি হয়, ফিটাল ডিস্ট্রেস অর আদার অবস্ট্রেটিক ইন্ডিকেশন আছে, সেক্ষেত্রে সিজারিয়ান সেকশন হচ্ছে বেস্ট। ইফ ফার্স্ট টুইন ইন কেফালিক, ভ্যাজাইনাল ডেলিভারি ইজ অফেন পসিবল। যদি ফার্স্ট টুইনটা কেফালিক থাকে তাহলে সেক্ষেত্রে ভ্যাজাইনাল ডেলিভারি কিন্তু পসিবল, ঠিক আছে? এবার বলছে ইন্ট্রাপার্টাম ম্যানেজমেন্ট কি আছে। ইন্ট্রাপার্টামের মধ্যে বলছে ডেলিভারি ইন হসপিটাল উইথ ওটি অ্যান্ড ব্লাড অ্যাভেলেবেল, ঠিক আছে? যেখানে ওটি ব্লাড এগুলো অ্যাভেলেবেল আছে সেই জায়গায় ডেলিভারি করাতে হবে। কন্টিনিউয়াস ফিটাল মনিটরিং করতে হবে। আফটার ফার্স্ট টুইন, ক্ল্যাম্প কর্ড, কনফার্ম লাই অ্যান্ড প্রেজেন্টেশন অফ সেকেন্ড টুইন বাই অ্যাবডোমিনাল এক্সামিনেশনস অ্যান্ড অর ইউএসজি, ঠিক আছে? বলছে ফার্স্ট টুইন যেই ডেলিভার হয়ে গেল, কর্ডটাকে ক্ল্যাম্প করা হলো, তারপর কনফার্ম হতে হবে যে সেকেন্ড টুইনটা কি প্রেজেন্টেশনে আছে, ঠিক আছে? তার লাই প্রেজেন্টেশনস এগুলো কনফার্ম হতে হবে। সেটা আমি ইউএসজি আগে থেকে দেখে নিয়েছি, সেটার মাধ্যমেও আমি হয়ে গেছি কনফার্ম, বা অ্যাবডোমিনাল এক্সামিনেশনস করেও করা যেতে পারে। এবার যদি সেটা কেফালিক থাকে তাহলে রাপচার মেমব্রেন অ্যান্ড ডেলিভার, তোমার মেমব্রেনটা রাপচার করে দিল, ডেলিভার করে দিল। বি রেডি ফর ব্রিজ এক্সট্রাকশন অর ইন্টারনাল পোরালিক ভার্সনস ওয়েন ইন্ডিকেটেড। এবার যদি দেখো সেটা কেফালিক না থাকে, অন্য কোনো প্রেজেন্টেশন আছে, ঠিক আছে? এবার সেক্ষেত্রে কি করা হয়, সেটাকে ধরো ট্রান্সভার্স লাই আছে, সেটাকে তখন ইন্টারনাল পোরালিক ভার্সন করা হয়। মানে একটা হ্যান্ড, তোমার লেফট হ্যান্ডটা অ্যাবডোমিনালি রাখা হয় আর রাইট হ্যান্ডটা ভ্যাজাইনালি ইনসার্ট করে ইউট্রাইন ক্যাভিটিতে নিয়ে যাওয়া হয়। গিয়ে তোমার হচ্ছে সেটাকে নয় কেফালিক যদি করা যায় তাহলে কেফালিক করতে হবে, আর নালে ব্রিজ করতে হবে, বাটাক্সটাকে হচ্ছে মানে লোয়ার পোর্শনে আনতে হবে, ঠিক আছে? ইন্টারনালি করা হয়, ভেতর দিয়ে আমরা হাত দিয়ে এটা করতে হবে, এবং এটা কিন্তু হচ্ছে অ্যানাস্থেশিয়া দিয়ে করতে হবে, ঠিক আছে? করে তারপর সেকেন্ড বেবি ডেলিভার করতে হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার দেখো থার্ড স্টেজ অ্যান্ড পিপিএইচ। তাহলে বুঝতে পেরেছো তো, ফার্স্ট বেবি যদি কেফালিক থাকলো তখন ভ্যাজাইনাল ডেলিভারি করছে। এবার ফার্স্ট বেবি বেরিয়ে যাওয়ার পর তারপরে হচ্ছে সেকেন্ড বেবির ক্ষেত্রে যদি ম্যাল প্রেজেন্টেশন থাকে তাহলে সেটাকে নয় আমাকে কেফালিকে আনতে হবে, নয় হচ্ছে ব্রিচে আনতে হবে, ঠিক আছে? করে সেটা ইন্টারনালি করা যেতে পারে বা এক্সটার্নালিও করা যেতে পারে। এবার ধরো ইন্টারনালি এক্সটার্নালি করলে হচ্ছে ওপর থেকে দুটো হ্যান্ড অ্যাবডোমেনে রাখা হয়, রেখে তারপরে সেটাকে মানে ঘোরানো হচ্ছে, সেটাকে মুভমেন্ট করানো হচ্ছে, ঠিক আছে? আর ইন্টারনালি মানে হচ্ছে একটা হ্যান্ড থাকবে, লেফট হ্যান্ডটা থাকবে অ্যাবডোমেনে, আর হচ্ছে আর রাইট হ্যান্ডটা হচ্ছে ভ্যাজাইনালি ইনসার্ট করে ইউট্রাইন ক্যাভিটিতে যাওয়া হয়, তারপর দুটো হ্যান্ড দিয়ে সেটাকে ঘুরিয়ে নয় ব্রিজ করা হয়, নয় কেফালিক করা হয়, করে তারপর ডেলিভারি করা হয়। এটাই হচ্ছে মেন কথা। হ্যাঁ, তাই জন্য অ্যানাস্থেশিয়া দিয়ে করতে হবে। এটা ওইগুলো করা হয় না, এগুলো সেরকম যদি দেখা হয় যে হবে না, সিজারিয়ান সেকশনই করা হয়, ঠিক আছে? আর থার্ড স্টেজ অ্যান্ড পিপিএইচ প্রিভেনশনে দেখো অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবার অবশ্যই এখানে করতে হবে। অক্সিটোসিন আফটার ডেলিভারি, সেকেন্ড বেবি যেই ডেলিভার হয়ে গেল তারপরে অক্সিটোসিন দিতে হবে। এক্ষেত্রে কিন্তু কশাস থাকতে হবে, যেহেতু ইউএসজি রিপোর্ট আগে দেখে কনফার্ম হয়ে গেছি, তাই জন্য ফার্স্ট বেবি বেরোনোর পর কিন্তু অক্সিটোসিন দিয়ে দিলে চলবে না, তাহলে টেরাটোজেনিক মানে একটা টিটেনিক কন্ট্রাকশন হবে, টিটেনিক এক্সেসিভ কন্ট্রাকশন হবে ইউটেরাসে, হয়ে সেকেন্ড বেবি কিন্তু ডেথ হয়ে যেতে পারে ফিটাল ডিস্ট্রেস হয়ে। সেই জন্য আগে সেকেন্ড বেবি বেরিয়ে যাবে তারপরে অক্সিটোসিন দেবে। আর অক্সিটোসিন হচ্ছে 10 ইন্টারন্যাশনাল ইউনিট দেওয়া হয়, বা মেথার্জিন দিলে 0.2 mg দেওয়া হয়, আইএমএ দিচ্ছে। তারপর কেয়ারফুল অবজারভেশন ফর ইউট্রাইন অ্যাটনি, এদের অ্যাটনিসিটির একটা চান্স থাকে, কেন? যেহেতু টুইন প্রেগনেন্সির ক্ষেত্রে অ্যাবডোমেনটা অনেকটা সাইজে লার্জ, ইউটেরাসটা লার্জ হয়ে গেছে, তো এবার তাই জন্য এদের মধ্যে অ্যাটনিসিটি অফ ইউটেরাস দেখা যায়, যেহেতু ওভার স্ট্রেচ হয়ে গেছে, ঠিকমতো কন্ট্রাকশন হয় না এদের। আচ্ছা দেখো, মোস্ট কমন কজ অফ পিপিএইচ ইন টুইন্স বলছে, মোস্ট কমন কজ অফ পিপিএইচ ইন টুইন্স কি? ইউট্রাইন ওভার ডিস্টেনশন লিডিং টু অ্যাটনিসিটি, ঠিক আছে? ইউট্রাইন ওভার ডিস্টেনশন হচ্ছে, তারপরে অ্যাটনিসিটি হচ্ছে। ইম্পর্টেন্ট নাম্বার টু রিমেম্বার,
এবার ইম্পর্টেন্ট হচ্ছে যে কি কি জিনিস মনে রাখতে হবে দেখো, বলছে দুটো টুইন্সের মধ্যে ফিটাল হার্ট রেটের ডিফারেন্স থাকবে মোর দ্যান ইকুয়াল টু 10 বিটস পার মিনিট। আর কোরিওনিসিটি স্ক্যানটা করা হয় 11 থেকে 14 উইকসের মধ্যে, এটা বেস্ট কোরিওনিসিটিটা দেখার জন্য। আর ডিসিডিএ ডেলিভারি করা হয় 37 থেকে 38 উইকসে, এমসিডিএ থাকলে তার ডেলিভারি হবে 36 থেকে 37 উইকসে, এমসিএমএ থাকলে 32 থেকে 34 উইকসে। নর্মাল ওয়েট গেইন মায়ের তাহলে কত হবে 16 থেকে 20 কেজি। এবার দেখো বলছে মোস্ট কমন টুইন টাইপ কোনটা, ডাইজাইগোটিক। মোস্ট কমন মোনোজাইগোটিক টাইপ কি, এমসিডিএ মনোকোরিয়নিক ডাইঅ্যামনিওটিক। গোল্ড স্ট্যান্ডার্ড ফর ডায়াগনোসিস কি আল্ট্রাসোনোগ্রাফি। মোস্ট কমন মেটার্নাল কমপ্লিকেশনস প্রিটার্ম লেবার, মোস্ট কমন ফিটাল কমপ্লিকেশনস প্রিম্যাচুরিটি। মোস্ট তারপরে টুইন টু টুইন ট্রান্সফিউশন সিনড্রোম অকার্স ইন মোনোকোরিয়নিক টুইন্স অনলি, মোনোকোরিয়নিক টুইন্সদের মধ্যে এটা হয়ে থাকে। আর ল্যামডা সাইনটা হচ্ছে ডাইকোরিয়নিক থাকলে হয়ে থাকে, আর টি সাইনটা মোনোকোরিয়নিক থাকলে হয়। আর ফার্স্ট টুইন কেফালিক তাহলে ভ্যাজানাল ডেলিভারি ইউজুয়ালি পসিবল। আর টুইন প্রেগনেন্সি হ্যাজ ইনক্রিজড রিস্ক অফ পিপিএইচ ডিউ টু ইউটেরাইন অ্যাটনিসিটি। ঠিক আছে, যেটা সামনের দিকে যেটা আগে থাকবে সেটা ফার্স্ট টুইন, যেটা সামনের দিকে থাকবে সেটা ফার্স্ট টুইন। কেফালিক মানে নয় হচ্ছে ভাটেক্স থাকবে, নয় ব্রাউ থাকবে, নাহলে ফেস থাকবে, এইগুলো তো আগে পড়িয়েছি, কেন ভুলে গেছো? এগুলো তো পড়ানো হয়ে গেছে। এই জয়শ্রী ভুলে গেছো কেন? দেখো জেনারেলি হচ্ছে দুটো করে দেয়াই, মানে এই ডেভেলপিং কান্ট্রিতে মায়ের এমনিতেই হিমোগ্লোবিন লেভেলটা কমই থাকে, তাই জন্য দুটো করেই দেওয়াটাই হচ্ছে বেস্ট। ঠিক আছে, এবার তাও হচ্ছে যে মায়ের হচ্ছে হিমোগ্লোবিন লেভেলটা দেখেও হচ্ছে যে সেই ডোজটাকে ইনক্রিজ করা যেতে পারে, দুটো করে দেওয়াটাই বেস্ট এই ডেভেলপিং কান্ট্রিতে। হ্যাঁ অ্যাসপিরিন দেওয়া হচ্ছে যাতে তোমার প্রি এক্লাম্পসিয়া এগুলো যাতে ডেভেলপ না করে, মিসক্যারেজ না হয়ে যায়, এগুলো প্রিভেনশনের জন্য। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পেরেছো? মাইক অন করেছি, বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এই জয়শ্রী তুমি কেন কেফালিক মানে ভুলে গেছো বলো, পড়ছো না কেন? জয়শ্রী, তা ক্লাসে না থাকলেও তো রেকর্ডিংটা শুনে তারপরে কি পড়া হচ্ছে পিডিএফটা তো দিচ্ছে, সেটা তুমি পড়বে না? আগের গুলো না পড়লে পরের গুলো তো তোমার বুঝতে অসুবিধা হবে, আগে নর্মাল গুলো তো তাই জন্য ঠিক করে পড়িয়ে দিয়েছিলাম, ওগুলো তো রোজকার পড়া রোজ করে নিতে হবে একটু টাইম করে না, তাহলে ওইগুলো বুঝতে পারছো না, যেমন এই যে কেফালিক মানে জিজ্ঞেস করছো এখনো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কেফালিক মানে হচ্ছে তোমার যদি ভার্টেক্স প্রেজেন্টিং পার্টটা যদি ভার্টেক্স হয় বা হচ্ছে যে ফেস বা ব্রাউ হয় তখন সেটা হচ্ছে কেফালিক প্রেজেন্টেশন। ঠিক আছে, সামনের দিকে যদি হচ্ছে প্রেজেন্টিং পার্ট যেটা সেটা ভার্টেক্স ফেস বা ব্রাউ থাকলে।
ঠিক আছে, তোমরা তাহলে বুঝতে পেরেছো। অ্যাসপিরিনটা দেওয়া হচ্ছে তোমার ওই যাতে হচ্ছে অ্যাবর্শন মিসক্যারেজ না হয়ে যায় সেটা প্রিভেনশনের জন্য দেওয়া হয়। এছাড়া ধরো প্রিএক্লাম্পসিয়া এগুলো যাতে ডেভেলপ না করে সেজন্য একটা লো ডোজে দিয়ে রাখে, যাতে হাই রিস্ক কন্ডিশন ডেভেলপ না করে। ঠিক আছে, আমি তাহলে এন্ড করছি। গুড নাইট।